নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি অ্যাডভান্স গ্রামার প্র্যাকটিসের উপরে একটি ক্লাস নিতে চলেছি। অ্যাডভান্স গ্রামার বলতে কিছুই না, গ্রামারটা একটু যে প্র্যাকটিসগুলো তোমাদের অলরেডি করিয়েছি আমি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস প্র্যাকটিস করাচ্ছি, ডু অ্যাজ ডিরেক্টেড। সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই দুটো আমি ভয়েস চেঞ্জ জাস্ট তুলেছি, কিন্তু একটু হার্ড লেভেলে, ঠিক আছে, একটু টাফ বলতে পারো। এই জন্য এটাকে অ্যাডভান্স গ্রামার প্র্যাকটিস বলছি। আর সব রকমই প্র্যাকটিস করা দরকার আছে। তো যারা একটু বলতে পারো গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার আছে, থিওরি জানা আছে, তাদের জন্য তো এটা খুবই সুবিধাজনক। আর যারা গ্রামারের কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার নেই, তারা অবশ্যই আমার বেসিক ক্লাস একদম আমি নিয়েছি, বেসিক থেকে আমি শুরু করেছি থিওরি। সেই ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই অ্যাডভান্স গ্রামারগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। আর থিওরিও আমি অ্যাডভান্স লেভেলে করাবো, আগে তো বেসিকগুলো হয়ে যাক একে একে, তারপরে সবই করাবো, ঠিক আছে? প্লে লিস্ট লক্ষ্য রাখবে। আর তোমরা তো জানো আমি 4 রকমের ক্লাস নিই। একটি হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার, আর দ্বিতীয় হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার প্র্যাকটিস, থার্ড হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশান, ফোর্থ হচ্ছে স্পোকেন ইংলিশ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা অল ক্লিক করে রাখবে, ঠিক আছে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, যাতে সবার কাছে পৌঁছায়, মানে গ্রামার যাতে সকলে শিখতে পারে। তার জন্য তোমরা যদি একটু শেয়ার করো তাহলে অবশ্যই অনেকেই লাভবান হতে পারে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ভয়েস চেঞ্জের ডেফিনেশন আমি তো অলরেডি থিওরির ক্লাসে আলোচনা করেছি, আমি তোমাদের বলেছি ডেফিনেশনই সব কিছু। তো এটা যেহেতু প্র্যাকটিস ক্লাস, আমি অত ডিটেলস আলোচনা করব না। তোমরা যারা আমার ভয়েসের ক্লাস দেখোনি তারা আগে যাও, প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও, সেখানে আমি ভয়েস চেঞ্জ অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ডেফিনেশন হচ্ছে সব কিছু। তো আমি একটু শর্টে, যারা প্রথমবারের জন্য এটা দেখছে তারাও যাতে বুঝতে পারে, যদিও টাফ লেভেল আমি বললাম, কিন্তু টাফ বলে কিছু হয় না যদি বেসিক্স ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো যাই হোক, হোয়াট ইজ ভয়েস চেঞ্জ? ভয়েস চেঞ্জ কিছুই না, বলেছিলাম বাংলায় বলে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন মানে কি? বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, ঠিক আছে? এখানে কোনো টেন্স চেঞ্জ হয় না, কোনো পার্সন চেঞ্জ হয় না। কি হয়? ভার্বের ফর্ম চেঞ্জ হয় আর প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়। মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলে যদি প্রোনাউন থাকে আই মি হয়ে যাবে, হি হিম হয়ে যাবে। তো এগুলো আশা করি তোমরা জানো। আমি বেসিক ক্লাসে মানে ভয়েসের প্রথম ক্লাসে অলরেডি আলোচনা করেছি, ফার্স্ট সেকেন্ড ক্লাসগুলো দেখে নেবে। আর ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে তো এটা মাথায় রাখতেই হবে যে যে ভার্ব অবজেক্ট নেবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলবো, যে ভার্ব অবজেক্ট নেবে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এ বলবে এটা কেন জানতে হবে? কারণ অবজেক্ট জানো তোমরা, ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় সাধারণত, আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। তা তোমরা যদি ভার্বটা বিচার না করতে পারো সকর্মক না অকর্মক, মানে কর্ম নিচ্ছে কিনা, কর্ম কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকেই বলে অবজেক্ট, ঠিক আছে? আমি বললাম সে ভাত খায়, সে খায় কি না ভাত, তাহলে ভাতটা হচ্ছে কর্ম। আর ইংরাজির বেসিক গঠন তো তোমাদের শিখিয়েছি, আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ রেস্ট, ঠিক আছে? রেস্টের মধ্যে অবজেক্ট থাকতে পারে, অন্য কিছু, আর অবজেক্ট যদি না থাকে তাহলে ভয়েস চেঞ্জ হবে না। তো এইগুলো বেসিক জিনিস ক্লিয়ার থাকতে হবে। আর 5 প্রকারের বাক্য, সেও আমি বেসিক ক্লাসে নিয়েছি, থিওরির ক্লাসে। অ্যাসার্টিভ, অর্থ অনুসারে কিন্তু, হ্যাঁ অবশ্যই অ্যাকর্ডিং টু মিনিং। এটা বাক্য 5 প্রকারের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ঠিক আছে? এই 5 প্রকারের বাক্যেরই ভয়েস চেঞ্জ হতে পারে। মেইনলি 3টের ব্যবহার প্রচণ্ড আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তো আমি আজকে যেটা তোমাদের এখানে দুটো প্রশ্ন তুলেছি সেটা হচ্ছে ইম্পারেটিভের উপরে। তো ইম্পারেটিভে আমি এখনও থিওরির ক্লাসে যাইনি, অ্যাসার্টিভেই চলছে বিভিন্ন টেন্সের উপরে। প্রথম দিকে একদম মানে দুটো ক্লাস সম্ভবত নিয়েছি আমি। তো একে একে সবই তো আসবো, তো ইম্পারেটিভেও আসবো, একটু ওয়েট করতে হবে। তো আপাতত প্র্যাকটিসের মাধ্যমে আমি তোমাদের বলেইছি, প্রসঙ্গ এলেই করাতে সহজ বুদ্ধিতে একদম এই প্রসঙ্গ ক্রমেই তোমাদের করিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তা আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো। আগে তো জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি, সেটা একটু শর্টে বলে দিই। যদি কোনো বাক্যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝায়, কি বললাম? যদি কোনো বাক্যে অর্ডার বোঝায় মানে আদেশ, রিকোয়েস্ট মানে অনুরোধ, উপদেশ অর্থাৎ অ্যাডভাইস, এগুলো যদি বোঝায় তাহলে ইম্পারেটিভ বাক্য হয়। এক্সাম্পল সবাই জানো, আমি বললাম ওপেন দ্য ডোর, দরজা খোলো। স্কুলে পড়াশোনা না পারলে কি বলে? স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বলে না স্ট্যান্ড আপ, তাই না? তো এগুলো কি করছে? অর্ডার করছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এখানেও কি করছে? রিকোয়েস্ট করছে, তাই না? ওবে ইওর প্যারেন্টস, বাবা মার কথা শোনো, মানো।
এটা কি উপদেশ। তো এই বাক্য যেগুলো আমি বললাম এগুলো কি লক্ষ্য করলে তোমরা, দেখো কর্তার ছাড়াই ভার্ব দিয়েই বাক্যটা শুরু হয়ে যাচ্ছে। এবার বলবে স্যার আমরা তো শিখেছি যে আগে কর্তা হয় তারপরে ক্রিয়া হয় তারপরে বাকি অংশ জেনারেল গঠন বেসিক গঠন, তাহলে এখানে কি, আরে বাবা এখানেও কর্তা আছে উজ্জ আছে। আমি যখন বলছি না ওপেন দ্য ডোর, কাউকে তো বলছি যে ওপেন দ্য ডোর, বা গেট আউট, বা বললাম গো টু অমুক, ঠিক আছে, গো টু কলকাতা, তো যাই বলি এরকম ধরনের বাক্য কাউকে তো বলছি, অর্থাৎ কর্তা আছে কিন্তু কর্তা আন্ডারস্টুড মানে উজ্জ থাকে, ঠিক আছে, উজ্জ এখানে আছে আছে কর্তাটাকে উল্লেখ করে আমি কমা দিলেই, পাংচুয়েশন কমা দিলেই তারপরে ওটা লিখলেই ওটা কিন্তু সকলের পরিষ্কার হয়ে যাবে। যেমনি আমি বললাম, ধর একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে রাজু ওপেন দ্য ডোর, ঠিক আছে, রাজু গো টু মার্কেট। দেখো রাজু কমা এখানে আছে, রাজু কমা গো টু মার্কেট, তো এটাও কিন্তু ইম্পারেটিভ বাক্য। ওই রাজুটা বা যে কোনো নাম আমরা সাধারণত উল্লেখ করি না, উল্লেখ করাই যায়, কমা দিতে হবে তারপরে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে ইম্পারেটিভ বাক্য, ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু কোনো লাস্টে প্রশ্ন চিহ্ন নেই কিন্তু, কারণ প্রশ্নবোধক বাক্য আবার ভার্ব দিয়ে শুরু হয়, এটা তো নিয়ম, জেনারেল নিয়ম। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি করাবো, ভয়েস হোক ন্যারেশন হোক, বিশেষ করে ভয়েস চেঞ্জে, তখন দেখবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরেও আমি আলাদা করে ক্লাস অবশ্যই নেব থিওরির, সেখানেও তোমরা শিখতে পারবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, ঠিক আছে। একটু ওয়েট করো, প্লে লিস্ট লক্ষ্য রাখবে, আস্তে আস্তে সবই দেবো। তো যেটা বলছিলাম যে এই 5টা বাক্য তোমাকে জানতে হবে, তার মধ্যে হ্যাঁ, তো ইম্পারেটিভ বাক্য যেটা বললাম যে ইম্পারেটিভ বাক্যের এই কর্তা উচ্চ সাধারণত থাকে। তো এইরকমই দুটো আমি বাক্য তুলেছি ভয়েসেস, দেখো আমরা কিভাবে করব। দেখো খুবই সুন্দর দুটো বাক্য আছে, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস। এইটার আমি নাম দিয়েছি যে ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জ। এটা নিয়ে অনেক স্টুডেন্টসের মধ্যে কনফিউশন একটা থাকে যে ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জ আবার কি হবে। এটা ঘাবড়ানোর কিছু নেই। দেখো এখানে দুটো বাক্য তুলেছি, একটা হচ্ছে ভয়েস চেঞ্জ, প্রশ্ন আছে ব্র্যাকেটে দেখো চেঞ্জ দ্য ভয়েস, আর এই 1 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, ব্র্যাকেটে লিখেছি চেঞ্জ দ্য ভয়েস। এটা হয়তো অনেকের কাছেই সোজা মনে হচ্ছে এটা কি, এটা হার্ডের আবার কি আছে, একদমই তো ইজি। হ্যাঁ অবশ্যই ইজি, কিন্তু এইটা কিন্তু সকলের কাছে মনে হবে না। বেশিরভাগ জনই এইখানে স্ট্রাগল করবে, এইখানটা কিন্তু সমস্যায় পড়বে বেশিরভাগ স্টুডেন্টস। দেখো আমি কিভাবে করাচ্ছি লক্ষ্য করো। প্রথমে এটা আগে ক্লিয়ার করবো। হ্যাঁ, চেঞ্জ দ্য ভয়েস। দেখো আমি বললাম ইম্পারেটিভ বাক্য অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস জেনারেলি বোঝায়। তো চেঞ্জ দ্য এবং ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে চেঞ্জ ভার্ব দিয়ে শুরু হচ্ছে না, যে পরিবর্তন করো ভয়েসটি, ভয়েস মানে বাচ্য, অর্থাৎ বাচ্য পরিবর্তন করো, তাহলে এটা অর্ডার করা বোঝাচ্ছে। তো ক্লিয়ার হচ্ছে, তো অর্ডার করা বোঝাচ্ছে। আর এটা তো প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস। আরে বাবা এটা তো আলটিমেটলি চেঞ্জ দ্য ভয়েস, প্রশ্ন ডিরেকশন মানে যাই দিক না কেন করতে, সেটা তো আলটিমেটলি একটা প্রশ্নও করা যেতে পারে, না করার কিছু নেই, আমি প্রশ্ন করতেই পারি চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস মানে এটার ভয়েসটা তুমি চেঞ্জ করো, ঠিক আছে, এটা একটা বাক্য, এটাকে তুমি ভয়েস চেঞ্জ করো। তো ঘাবড়ানোর কিছু নেই, জেনারেল নিয়মে আমরা করব। আচ্ছা নিয়মটা হচ্ছে, দেখো ইম্পারেটিভ বাক্য থাকলে দুটো নিয়মে আমরা করতে পারবো, ঠিক আছে। অর্ডার থাকলে, এটা অর্ডার বোঝাচ্ছে, দুটো নিয়মে হবে। ফার্স্ট যেটা সহজ নিয়ম সেটা আগে আমি বলবো, ইউ আর, এখানে যেটা হবে একদম ডাইরেক্ট আমি করাচ্ছি, ইউ আর অর্ডারড টু চেঞ্জ দ্য ভয়েস, ইউ আর অর্ডার টু চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা যারা জানো না এই ইম্পারেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ করতে, তাদের জন্য একটুখানি বলি। যখনই কোনো অর্ডার দেখবে বোঝাচ্ছে না, তুমি সামনে ইউ আর অর্ডার বসাবে, ঠিক আছে, সামনে ইউ আর অর্ডার বসাবে, তারপরে এই তো ভার্ব দিয়ে শুরু হয়, এর আগে একটা টু জাস্ট আনতে হবে, প্রিপোজিশন টু, আর টু এর পরে ভার্বের রুট ফর্ম কি শিখেছি, ইনফিনিটিভ হয়, তেযুক্ত মানে হয়, ঠিক আছে, ইনফিনিটিভ হয়ে যায়। তো অর্ডার বোঝালে ইউ আর অর্ডার আনবে, যেহেতু সাবজেক্ট কেউ থাক মানে উজ্জ্ব আছে সেহেতু ইউটাকে ধরে আনা হয়, ঠিক আছে। ইউ আর অর্ডার টু চেঞ্জ, যা আছে তাই, আর কিচ্ছু না। তাই কত সহজ দেখো, জাস্ট ইউ আর অর্ডার করবে, ব্যাস ভার্বের আগে টু বসিয়ে দেবে, হয়ে গেল, এইটা ইনফিনিটিভ হয়ে গেল, টু এর পরে ভার্বের রুট ফর্ম, ঠিক আছে। আর মনে রাখবে সমস্ত ইম্পারেটিভ বাক্যই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা কি, B1 প্লাস V3, সেটাই দেখো আলটিমেটলি হলো এটা B1, এটা দেখো V3। দেখো B1 হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যামিজারের আর, ভার্বের থার্ড ফর্ম অর্ডার্ড, অর্ডার অর্ডার্ড অর্ডার, ভার্বের তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। তাহলে ক্লিয়ার হলো যে তোমাকে আদেশ করা হয় ভয়েসটা চেঞ্জ করতে, তাহলে তুমি যখনই ইম্পারেটিভ বাক্য দেখবে অর্ডার বোঝাচ্ছে, তুমি এরকম ইউ আর অর্ডার করবে। আর রিকোয়েস্ট থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু অমুক, যে ভার্ব থাকবে। অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইস টু অমুক।
আচ্ছা, অ্যাডভাইসের স্পেলিংটা কিন্তু সম্বন্ধে আবার থাকতে হবে। ADVIACD হবে এই ক্ষেত্রে, মানে এটাই নয়, মানে বলতে চাইছি যদি কোনো অ্যাডভাইসমূলক এরকম ইম্পারেটিভ বাক্য থাকে তখন তোমাকে ADVIACD করতে হবে অ্যাডভাইস, কারণ অ্যাডভাইসের নাউন ফর্মের স্পেলিংটা আলাদা। ADVICE ওটা অনেকে জানে না, তাই বলে দিলাম, ঠিক আছে। ADVICE হচ্ছে নাউন ফর্ম, ADVIAC হচ্ছে ভার্ব ফর্ম অ্যাডভাইস। ওকে, তো আমার অবশ্যই ভার্ব ফর্ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে ক্লিয়ার হলো এটা? তাহলে এইভাবে তোমরা আরামসে সকলে করতে পারবে প্রায়, ঠিক আছে। আর এইগুলোর বিস্তারিত আমি তো ইম্পারেটিভের ভয়েস চেঞ্জের থিওরি ক্লাস যখন নেব সেখানে তো আলোচনা করব, এটা তো প্র্যাকটিস সেশন চলছে। আর এই ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ আর একভাবে করা যায়, সেটা হচ্ছে লেট দিয়ে। কীভাবে করা যায়? লেট দিয়ে। তার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যদি অবজেক্ট নেয়, মনে রাখ। এবার তোমরা বলবে স্যার ভয়েস চেঞ্জে তো অবজেক্ট না থাকলে হয় না। আমি থিওরির ক্লাস যদি আমার দেখে থাকো সেখানে আমি কিন্তু বলেছি যে হ্যাঁ, অবজেক্ট ছাড়া তো ভয়েস চেঞ্জ হয় না, আমরা সাধারণভাবে এটাই বুঝি। কিন্তু আমি এটা বলেছিলাম যে 99% ক্ষেত্রে ভয়েস চেঞ্জ ওই অবজেক্ট ছাড়া, বা 90% অ্যাভাব বলতে পারো, অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হয় না। কিন্তু কিছু ক্ষেত্র আছে, কিছু বিশেষ ব্যবহার আছে যেখানে অবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ সম্ভব। সেগুলো আমি সবই থিওরির ক্লাসে ধাপে ধাপে আস্তে আস্তে সবই করাতে থাকবো তোমাদের, একদম বেসিক টু অ্যাডভান্স একদম যাবো। আমি তো বলেইছি বেসিক টু অ্যাডভান্স লেভেল সব কিছুরই চলবে, আস্তে আস্তে ধারাবাহিকভাবে চলবে। আর প্র্যাকটিসও এখন থেকে তোমাদের বেসিক একদম জেনারেল যেরকম এক্সামে আসে ওগুলো তো প্র্যাকটিস করাচ্ছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ডুয়াস ডিরেক্টেড, তাই না। আর অ্যাডভান্সেরও মানে কিছু হার্ড লেভেলের গ্রামারও আমি তোমাদের মাঝে মাঝে করাতে থাকবো, ঠিক আছে। তো আজকে যেরকম এটা করাচ্ছি, তো মনে রেখে দেবে যেটা বলছিলাম যে ইম্পারেটিভ বাক্য এমন একটা বাক্য যেখানে অবজেক্ট না থাকলেও ভয়েস চেঞ্জ হয়। 5টা বাক্যের উপরে জেনারেলি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই 3টে বাক্যের উপরেই ভয়েস চেঞ্জের ব্যবহার আসে পরীক্ষা, এবং আসেও বলতে পারো ব্যবহার। আর অপটেটিভ, এক্সক্লামেটরি খুবই কম হয়, ভয়েস চেঞ্জ হয় কিন্তু খুবই কম ব্যবহার, পরীক্ষাও জেনারেলি আসে না। ন্যারেশন আসে 5টা বাক্যের উপরে, কিন্তু ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ পর্যন্তই আসে বলতে পারো, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বলছি, এমনি তো করাই যায়। তো ইম্পারেটিভ এমন একটা সেন্টেন্স যেখানে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমার অবজেক্ট ছাড়াও ভয়েস চেঞ্জ সম্ভব। এখানে বিশেষত্ব কিচ্ছু নেই বা কোনো কঠিন ব্যাপার নেই যে অবজেক্ট না থাকলে তাহলে কী করব, এই পদ্ধতিতে করবে যেটা তোমাদের আমি শেখালাম। এখানে তো অবজেক্ট আছে, যদি আমি এই দা ভয়েসটাকে বাদ দিয়ে দিতাম, চেঞ্জ খালি বলতাম চেঞ্জ, আমি বলেছি না তোমাদের যে ভার্ব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, কেন বলেছি এবারে বুঝতে পারবে। ক্রিয়া ছাড়া কোনো বাক্য সম্ভব নয় ইংরেজিতে, ভার্ব ছাড়া কোনো টেন্স বলো যাই বলো মানে সেন্টেন্স পসিবল নয় ইংরেজিতে। তো আমি দা ভয়েসটাকে যদি বাদ দিয়ে দিই না, আমি তোমাদের ভার্বের গুরুত্বটা এবং কেন ইম্পারেটিভে ভয়েস এই অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ সম্ভব সেটাই বোঝাচ্ছি। দা ভয়েসটাকে যদি বাদ দিই তাহলে অবজেক্ট তো বাদ হয়ে গেল। চেঞ্জ হোয়াট, পরিবর্তন করো কি, এই ক্রিয়াটাকে প্রশ্ন করে কি পাচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কর্ম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তো ভয়েস চেঞ্জ আমরা করলাম, তোমরা দেখলে। কিন্তু যদি দা ভয়েসটা না থাকে, শুধু থাকে চেঞ্জ, তাহলে কোনো অবজেক্ট নেই, তাহলে কি হবে? তাহলে তো এবার তোমরা অনেকে বলবে যে ভয়েস চেঞ্জ হবে না। না, ইম্পারেটিভে ভয়েস চেঞ্জ সম্ভব। কোন পদ্ধতিতে? এই যে পদ্ধতি তোমাদের শিখেছি, কত সহজ দেখো, এটা হার্ডের কি আছে জানি, একদমই ইজি এটা। ইউ আর অর্ডার্ড টু চেঞ্জ, বোঝা গেল? ইউ আর অর্ডার্ড, তোমাকে আদেশ করা হয় পরিবর্তন করতে, টু চেঞ্জ। আমি বললাম ভার্বের আগে জাস্ট টু বসবে, প্রিপোজিশন টু প্লাস ভার্বের রুট ফর্ম ইনফাইনাইট হয়। ইনফাইনাইট কি জিনিস সে তো আমি শেখাবোই তোমাদের, আমি প্রসঙ্গ এলেই আমি এটা শিখিয়ে অলরেডি দিয়েওছি প্র্যাকটিস করাতে করাতেও। যে ভার্ব টেন্সের গঠনে থাকে তাকে ফাইনাইট ভার্ব বলবো, আর যে ভার্ব টেন্সের গঠনে থাকে না তাকে ইনফাইনাইট বা নন ফাইনাইট বলবো। আবারও বলে দিলাম, ঠিক আছে। তো ভার্ব আবার দুপ্রকারে, ফাইনাইট, ইনফাইনাইট। বাংলাতেও আছে, বাংলা ব্যাকরণের সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো যাই হোক, তাহলে আমরা এটা ছাড়াও এটা করতে পারবো, ইউ আর অর্ডার টু চেঞ্জ, ভয়েস চেঞ্জ হয়ে গেলে দেখো অবজেক্ট ছাড়া হলো। কিন্তু অন্য বাক্যগুলোই কিন্তু হবে না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভে হবে কিনা, হবে না, কিন্তু অবজেক্ট থাকতেই হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। এটা ইম্পারেটিভের ক্ষেত্রে কন্ডিশন আছে, ওকে। আচ্ছা, এবার ইম্পারেটিভ অবজেক্ট ছাড়া কিভাবে হয় বুঝতেই পারলে, এখানে তো আমি অবজেক্ট দিয়েছি। আচ্ছা, ইম্পারেটিভ করার আর একটি যেটা বলছিলাম আমি, লেট দিয়ে করা যায়, কিন্তু কন্ডিশন কি, অবজেক্ট থাকতে হবে।
লেট দিয়ে যদি তুমি ভয়েস চেঞ্জ করতে চাও ইম্পারেটিভ বাক্যে, তখন ইম্পারেটিভ বাক্যে তো লেট দিয়ে করা যায়, তখন কিন্তু অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট ছাড়া লেট দিয়ে ভয়েস চেঞ্জ সম্ভব হবে না ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। কিন্তু অবজেক্ট না থাকলেও এই পদ্ধতিতে সব হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি বলছি? তো লেট দিয়ে কি হবে, তার একটা ফর্মুলা আছে সামান্য, ফর্মুলা তো নামে, এ তো প্র্যাকটিস করতে করতে একদম নখদর্পণে চলে আসবে, হ্যাঁ একদম মাথায় থেকে যাবে। তো দেখো কি ফর্মুলাটা দেখো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস v3, এই হচ্ছে যে। তারপরে যদি বাই প্রয়োজন হয় এটা মানা যায়, রেস্ট বলতে পারো, ঠিক আছে? মানে লেটের পরে যে অবজেক্ট থাকবে সেটা বসবে, তারপরে বি বসবে, বি স্বয়ং, ঠিক আছে, নিজে বসবে, তারপরে v3 যে ভার্ব দিয়ে শুরু হবে তার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে যদি প্রয়োজন হয় বাই বসবে, আর রেস্ট মানে বাকি অংশ যদি কিছু থাকে সেটা বসে। তো এখানে আমরা কি করবো, চেঞ্জ দ্য ভয়েস, এটা আমি এইখানটা লিখছি আপাতত, হ্যাঁ এইখানটা লিখছি, লেট অবজেক্ট কি আছে, দ্য ভয়েস, লেট দ্য ভয়েস বি, নিয়ে আসো বি, v3 এই যে ভার্ব দেখতে পাচ্ছ, ভার্বের থার্ড ফর্ম চেঞ্জড, আর তো কিছু নেই, আমি এখানে ইতি টেনে দেবো, ফুল স্টপ। লেট দ্য ভয়েস বি চেঞ্জড, ভয়েসটা চেঞ্জ করা হোক, মানে ভয়েসটা পরিবর্তন করা হোক, এর মানে হচ্ছে এই কোনো কিছু করা হোক, ঠিক আছে? লেট দিয়ে করা যাবে আরামসে, বললাম যদি অবজেক্ট থাকে, একটা কন্ডিশন আছে, ঠিক আছে, যদি অবজেক্ট থাকে ইম্পারেটিভ বাক্যে, তাহলে লেট দিয়ে তুমি করতে পারো এই ফর্মুলাটাকে মাথায় রেখে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস v3, ঠিক আছে? আমি বলবো লেট দিয়ে জেনে রাখা ভালো, কিন্তু তুমি এই পদ্ধতিতে আরামসে করতে পারবে, সে অবজেক্ট না থাকলেও। তোমরা নিজেরাই সেখানে এখানে দেখলে আমি অবজেক্টটাকে, এই দ্য ভয়েসটাকে বাদ দিয়েও কিভাবে হতে পারে আমি বুঝিয়ে দিলাম তোমাদের। ধরো একটা আমি বলছি এটা কথা, বললাম গো, এই একটা ওয়ার্ড দেখো ভার্বের মাধ্যমে একটা বাক্য হয়ে গেল, গো যাও। এখানে যেমনি দেখালাম চেঞ্জ মানে পরিবর্তন করো, ব্যাস এটা বাক্য একটা। তাহলে একটা ভার্ব একটা সেন্টেন্স তৈরি করে দিতে পারে, একটা টেন্সের গঠনের ভার্ব, কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ দ্বারা লিখিত ইংরেজিতে, রিটেন ইংলিশে তা সম্ভব নয়। কেন ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ বলেছি, বোঝা গেছে? তো দেখো যেটা বলছিলাম যে এইভাবে আরামসে যে কোনো গো হোক কাম হোক এগুলো আরামসে ভয়েস চেঞ্জ করে দিতে পারবে। এর তো কোনো অবজেক্ট নেই। কাম আমি বললাম কাম রেগুলারলি, এসো রেগুলারলি, তাই না? বা গো দেয়ার, সেখানে যাও, এর ভয়েস চেঞ্জ লেট দিয়ে হবে? হবে না, কারণ অবজেক্ট নেই। গো দেয়ার মানে যাও সেখানে, কোথায় যাও সেখানে, কোনো অবজেক্ট নেই। কি তুমি আরামসে ইউ আর অর্ডার দিয়ে করে দিতে পারবে ভয়েস চেঞ্জ, ইউ আর অর্ডার টু গো দেয়ার, লেট দিয়ে অসম্ভব। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এইবারে আমি যেটা লিখেছি এইটা একটু হার্ড লেভেলে, আমি এবারে মুছে দিচ্ছি, তোমরা প্রয়োজন হলে একটু নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এবারে এটা আমি মুছে দিচ্ছি, স্পেস নেই যেহেতু। এই যে এইবারে দেখো যেটা আছে এটাকেও মুছে দিই, একটু গিজিমিজি হয়ে যাবে। দেখো ভয়েস চেঞ্জ এইটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না, এটা আমি নিজেও স্টুডেন্টসদের দেখেছি, এইটা স্ট্রাগল করে, তারা সমস্যার মধ্যে পড়ে, ঠিক আছে? কারণ এইটার সাথে মানে অনেকেই হ্যাবিচুয়েটেড, চেঞ্জ দ্য ভয়েস, কি না ভয়েস চেঞ্জ করো, এটা খুবই ইজি, আরামসে দেখতে পাচ্ছে। কিন্তু এইটা ভয়েস চেঞ্জ শুনে তো হচ্ছে সবাই ভয়েস চেঞ্জ, কিন্তু এর আবার চেঞ্জ দ্য ভয়েস, এর আবার ভয়েস চেঞ্জ, মানে ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জ। সব কিছু হার্ড বলে কিছু হয় না, সব কিছুই ইজি যদি তুমি ভালো করে, আমি যেরম যেরম করে তোমাদের বেসিক্স একদম ক্লিয়ার করাচ্ছি, গ্রামার নিচ্ছি, সেই বেসিক্স যদি তোমাদের ক্লিয়ার হয় না, পার্টস অফ স্পিচ, এবং বলেছি না প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বিচার করতে, তবে ইংরাজি ভাষার সম্বন্ধে তোমাদের অনেক বলতে পারো দখল চলে আসবে। পার্টস অফ স্পিচ বিচার করে সর্বদা চলবে, ঠিক আছে? যখনই যা কিছু পড়বে প্রত্যেকটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের সাথে অন্য একটা ওয়ার্ডের একটি বাক্যে কি রিলেশন, তবেই তো সেইভাবেই তো পার্টস অফ স্পিচগুলো আমি নির্ধারণ করি। আমার পার্টস অফ স্পিচের ক্লাসে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে আমি আলোচনা করেছি, ঠিক আছে? আর ভার্ব তো ক্লিয়ার থাকতেই হবে, ভার্ব অ্যান্ড টেন্স, তাহলেও অনেক দখল দেয়। এখানেও দেখো ভয়েস চেঞ্জ, এখানে আমরা দেখেছিলাম চেঞ্জটা ভার্ব, এখানে ভয়েসটা দেখেছিলাম নাউন, তাই নয় কি? পার্টস অফ স্পিচের উপর যাদের দখল আছে
তারা এটা ভালো করেই বুঝতে পারছে চেঞ্জ তো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তবেই তো ইম্পারেটিভ বাক্য হলো। ইম্পারেটিভ বাক্য তো ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? কর্তা উজ্জ থাকে, কর্তা আছে, সাবজেক্ট ইজ অমিটেড বা বলতে পারো আন্ডারস্টুড। আন্ডারস্টুড মানে উজ্জ, হ্যাঁ, এখানে আন্ডারস্টুড মানে বোঝা নয়, কিন্তু একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস থাকতে পারে, হয় আর কি। তো চেঞ্জ মানে পরিবর্তন করো কি না ভয়েস, তাহলে ভয়েস তো এখানে নাউন, অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট মানেই নাউনের ধর্ম, আর ভয়েসটা ছিল ভার্ব। এখানে উল্টোটা হয়েছে, উল্টোটা তো হতেই হবে, সামনে তো ভার্বই থাকবে, তাই না? এটা খুব মানে কমন সেন্স। এটা হচ্ছে ভি ফর ভার্ব, এইটা হয়ে যাচ্ছে নাউন মানে অবজেক্ট আর কি, এটাই ওবিজে। সাবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে নাউনের ধর্ম, মনে রাখবে, সহজ বুদ্ধি। নাউন আর কি অবজেক্ট এটা। এবার বলবে স্যার এই ভয়েস মানে কি? এই ভয়েস মানে কিন্তু এইটা জেনে নাও, বাচ্চ নয়। এখানে যেটা ছিল যে পরিবর্তন করো বাচ্চটি, মানে বাচ্চ পরিবর্তন করো, এখানে প্রশ্নও তাই যে বাচ্চ পরিবর্তন করো, কিন্তু এইটার মানে তা নয়। ভয়েস চেঞ্জ শুনতে তো ভয়েস চেঞ্জ আমরা যে বাচ্চ পরিবর্তন বুঝি গ্রামারে, তো ওই মানে এখানে নয়। একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, ভিন্ন ভিন্ন মিনিং হতে পারে, তার জন্য ভালো ডিকশনারি কনসাল্ট করতে হবে, দেখতে হবে আর কি। ভয়েস এখানে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। এবার মিনিংটা বলি। ভয়েস এখানে বাচ্চ নয়, ভয়েস মিনিং কি? ভয়েস মানে তো সুর, স্বর, যেটাকে আমরা বলি ধ্বনি, সেটা তো হয়। এখানে ভয়েস মানে হচ্ছে বলতে পারো মানে নিজের মত প্রকাশ করা, মানে ভয়েস মানে প্রচার করাও হয়, হ্যাঁ, প্রচার করা যেটাকে বলে না, সেই কোনো কিছু প্রচার করা সেটাও হয়, বা নিজের মত বা নিজের অনুভূতি, ফিলিংস, ওপিনিয়ন এইগুলো জানানো মানুষকে, এর মানেও হচ্ছে ভার্ব ভয়েস। ঠিক আছে, ভয়েস একটা ভার্বও হয়, আমি বোঝাতে চাইছি। ভয়েস যেমনি নাউন হয়, ধ্বনি যেটাকে বলে, ভয়েস মানে স্বর বা ধ্বনি বা বাচ্য যেটা এখানে দেখলে, আবার ভয়েস একটা ভার্বও হয়, ভয়েস নাউনও হয়, ভয়েস ভার্বও হয়। ভার্ব হিসাবে মানে হচ্ছে মত প্রকাশ করাও হয়। ঠিক আছে, এখানে মানে হচ্ছে মত প্রকাশ করা বা বলা, মানুষকে বলা, তোমার কি তুমি বলতে চাও, তোমার মত কি সেটা মানুষকে জানানো। ক্লিয়ার হচ্ছে ভার্ব হিসাবে মানে কি বললাম? তো আর এই চেঞ্জ মানে তো পরিবর্তন, তাহলে মানেটা কি হলো? মানুষকে জানাও পরিবর্তনের কথা। ঠিক আছে, ভয়েস মানে কি? মানে পরিবর্তনের সুর গাও, এর মানে বলতে পারো পরিবর্তনের সুর দাও, মানেই মানুষকে তোমার মত প্রকাশ করো। কিসের মত? তোমার কি ভাবনা? না পরিবর্তনের ভাবনা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার হয়েছে? এইবারে এটার ভয়েস চেঞ্জ করা কি কোনো সমস্যা আছে? আমি তো বুঝিয়ে দিলাম এটা ভার্ব, আমরা এই প্রসেসে করলেই আরামসে করে দেবো। তাহলে কি করব? এই যে you were ordered to voice change, হয়ে গেল। ঠিক আছে, ইউ আর অর্ডার্ড, তোমাকে আদেশ করা হয় টু ভয়েস চেঞ্জ। এখানে ভয়েসটা দেখো, টু ভয়েসটা ইনফাইনাইট, টু এর পরে ভার্বের রুট ফর্ম, এটা কিন্তু ভার্ব ছিল বললাম। তো সেকালে আমি যে ভার্ব দিয়ে শুরু হয় সাধারণত ইম্পারেটিভ বাক্য, তার আগে ইনফিনিটিভ টু দিয়েই হয়ে যাবে আরামসে, খালি তার আগে এটা আনতে হবে। অর্ডার বোঝালে ইউ আর অর্ডার্ড, রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড, অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইসড, ADVIACD স্পেলিং। ওকে, বানান ভুল করবে না। ঠিক আছে, আর যাদের এইটা একটু ধরতে ভয়েস চেঞ্জের সাথে গুলিয়ে ফেলছে ওই বাচ্চা পরিবর্তন, তারা এখানে একটা বোঝার সুবিধার্থে তুমি এখানে আর্টিকেল একটা দা আনতেই পারো, ভয়েস দা চেঞ্জ, তাহলে বুঝতে একটু সুবিধা। ভয়েস চেঞ্জ আমরা বলতে তো ওইটাকেই বুঝি, ভয়েস দা চেঞ্জ যখন বলবো তখন একটু মানে ভয়েস দা চেঞ্জ তো শুনিনি, সেরকম ভয়েস চেঞ্জ শুনেছি, তখন একটু মানে মনে হতে পারে যে না কিছু আলাদা হতে পারে, সেটা অ্যাপ্লাই করা যায়, আর্টিকেলটা বসাতেই পারো। ভয়েস দা চেঞ্জ মানে পরিবর্তনের সুর গাও, মানে পরিবর্তন তুমি চাও, পরিবর্তন সেইটা তুমি মানুষকে বলো আর কি, তোমার মত প্রকাশ করো। তো ইউ আর অর্ডার টু ভয়েস তখন হয়ে যাবে, এখানটা তাটা জাস্ট ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, কিন্তু এটা না করলেও হবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ আরামসে তোমরা এরকমভাবে করতে হবে, ভয়েস দা চেঞ্জ বলো আর ভয়েস চেঞ্জ বলো, ইউ আর অর্ডার টু ভয়েস চেঞ্জ বা ইউ আর অর্ডার টু ভয়েস দা চেঞ্জ। ক্লিয়ার হচ্ছে? এবার তোমার যদি বলো যে স্যার লেট দিয়ে এটা হবে না, কেন হবে না? নিশ্চয়ই হবে, কারণ অবজেক্ট তো নিচ্ছে যে ভয়েস হোয়াট, কিসের প্রচার করবে বা কিসের সুর দেবে বা কি মত প্রকাশ করবে, পরিবর্তন আসছে না অবজেক্ট, এখানে চেঞ্জটা হচ্ছে অবজেক্ট, এবার লিখেই দিয়েছি আমি। তাহলে এটা লেট দিয়ে হলে কি হবে? লেট প্লাস অবজেক্ট বলেছি, অবজেক্ট আছে দা চেঞ্জ, লেট দা চেঞ্জ
তারপরে একটা বি স্বয়ং নিজে বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব আছে ভয়েস, ভয়েসড হয়ে যাবে, ভয়েসড। লেট দ্য চেঞ্জ বি ভয়েসড, ব্যাস হয়ে গেল। আর তো কিছু নেই, তাই না? মানে পরিবর্তনের সুর গাওয়া হোক, সুর দেওয়া হোক, মানে পরিবর্তনের ডাক দেওয়া হোক, এরকমও বলতে পারো। ঠিক আছে, লেট দ্য ভয়েস বি চেঞ্জ। দেখো কারোর বুঝতে অসুবিধা হলে বলতে পারো কমেন্ট সেকশনে। আশা করি আমি একদম সোজাটাতে, এটা তো ইজি, চেঞ্জ দ্য ভয়েস, এটা অনেকেই পারেও এবং দেখেওছে, এর সাথে পরিচিত, কিন্তু এটার সাথে পরিচিত না। আমি তোমাদের বোঝালাম যে এর থেকে বিশেষ কিছু আহামরি, এটা আলাদা কিছু নয় বলতে পারো। তো হার্ড মনে হচ্ছে, হার্ড কিন্তু কোনো কিছুই না যদি তুমি শিখে থাকো, তাই না? এটার যদি পার্টস অফ স্পিচ তোমরা জেনে থাকো, ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ এবং মিনিং, এই ভয়েসের মিনিংটা কি যদি জেনে থাকো, তাহলেই তোমার এখানে অবাক কিছুই লাগবে না এবং তুমি আরামসে সেম প্রসেসিং করে দেবে, তাই না? আর এই ভয়েস ভার্ব হিসাবে আমি আরো একটি ওয়ার্ড লিখে এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিপল ভয়েসড কনসার্ন, ঠিক আছে, ভয়েসড কনসার্ন অ্যাবাউট দেয়ার হেলথ in this COVID-19 situation মানে কি, পিপল ভয়েস দেয়ার কনসার্ন অ্যাবাউট দেয়ার হেলথ ইন দিস COVID-19 সিচুয়েশন। দেখো আমি একটা ভয়েস ভার্বটা দিয়ে একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম, যে লোকে মানে ভয়েস কনসার্ন মানে হচ্ছে চিন্তার সুর দিয়েছে, মানে চিন্তার কথা মানুষ ব্যক্ত করছে, মানুষের যে চিন্তা আছে কি নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে। এই COVID-19 পরিস্থিতিতে মানুষ তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা প্রকাশ করছে, চিন্তা ব্যক্ত করছে। এখানে ভয়েস মানে বোঝা গেল ব্যক্ত করা, মানে বলা আর কি, তাদের স্বাস্থ্য নিয়ে কতটা চিন্তিত মানুষ। তাহলে ভয়েস দেখেছে, এটা এটা পাস্ট টেন্সে করেছি, V2 সিম্পল পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, আমি একটা ভয়েস দিয়ে একটা এক্সাম্পলও তোমাদের দেখিয়ে দিলাম। এটা ভয়েস চেঞ্জের কোনো ব্যাপার নেই, জাস্ট ভয়েসটা যে ভার্ব হিসেবে ব্যবহার আছে সেটারই আমি একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তো আশা করি তোমাদের এই অ্যাডভান্স গ্রামারের এই প্রথম যে প্র্যাকটিস ক্লাস আজকে করালাম তোমরা বুঝতে পেরেছো এবং আমিও তোমাদের বোঝাতে পেরেছি। তো হার্ড বলে কিছু হয় না যদি তোমাদের বেসিস ক্লিয়ার থাকে, বারবার আমি বলছি। হ্যাঁ, তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।